আসসালামু আলাইকুম, শুভ সকাল। আর এই যে দেখুন ছেলে ঘুমাতে, ঘুমাতে কোথায় চলে এসেছে। তো আজকে আবার একটা নতুন ভিডিওর মধ্য দিয়ে হাজির হয়েছি। সন্ধ্যাবেলাতে বরমশাইকে একটু পেঁয়াজি আর শসা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মুড়ি দিয়ে খেয়ে ও বেরিয়ে যাবে। আর তারপরে জানেন তো এখন তো ভারী বৃষ্টি হচ্ছে। মাঝে দুদিন ভীষণ গরম হচ্ছে, রোদ পড়ছে। তারপরেই ৩-৪ দিন ধরে লাগাতার বৃষ্টি। তবুও জানেন তো আমরা একরকম ভালোই আছি। তবে যাদের বন্যা হয়েছে, যাদের ওখানে তাদের অবস্থাটা ভাবুন। এই পুজোর মাঝে বা তারা বাড়িতেই থাকতে পারছে না। তাদের এই তিল, তিল করে গড়া সংসারটা কিভাবে ভেসে যাচ্ছে, দেখে যেন অঝরে জল আসছে চোখ দিয়ে। তো সেইসব দিনগুলো আমরাও একটু হলেও পার করেছি। হ্যাঁ, বলো। তুমি পড়তে বসো না কেন? তুমি পড়তে বসতে হবে তো। কেন? আর কিছু শর্টস ভিডিও করছিলাম তো তার জন্যই চুল আঁচড়েছি। আর দেখো এই বেবি হেয়ারগুলো না সব সময় মনে হচ্ছে পাগলের মতো ভাইবস দেয়, জানো তো। মানে প্রচুর ছোট ছোট চুল ভরে গেছে। তো এই হচ্ছে, তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু জানিও। ঠিক আছে, চলো আবার দেখা করছি, গুছিয়ে নিই। আর রাতের বেলা তো রুটি করব আর তড়কা নিয়ে আসবে। তার জন্য আর আজকে বিশেষ কিছু নেই। আর প্রত্যেকদিন আলুর তরকারি, আলু ভাজা খাচ্ছি, তার জন্য বললাম কি আজকে রুটি বা ছোলা বাটোরে আর মটর ফটর ভেজানো ছিল না। আমি না বাইরের খাবার খুব একটা পছন্দ করি না, কিন্তু প্রয়োজন বিশেষে খেতে হয়। তো সে কারণেই বললাম নিয়ে আসতে। তো সেই জন্য কর্তামশাই নিয়ে চলে আসবে আর আমারও রাতের ছুটি। 4টে গরম গরম রুটি করতে আর মিনিট লাগবে, আটা মাখবো আর বেলে সেঁকে নেবো, তাই। আর হচ্ছে এইভাবেই কাটছে আমার দিনগুলো। আপনারা কিভাবে কাটাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে, হ্যাঁ। তারপর সামনে তো পুজো, অনেকেই ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন। অনেকে হয়তো এরকম প্রচুর পরিবার আছে যারা জামা কেনার থেকে বাইরে বাইরে ঘুরতে যেতে বিশেষ পছন্দ করেন। তো তাদের মধ্যে কারা অবশ্যই জানাবেন। আর আমি জানেন তো ঘুরতে পছন্দ করি, কিন্তু এবছর তো আর হবে না। আর জানেন তো ফিনান্সিয়াল অবস্থাটাও না ঘুরতে যাওয়ার জন্য খুব বড় দরকার। তো তোমাদের সব কিছুই একদিন শেয়ার করব, আমার জীবনের সব কিছুই হচ্ছে আমার বিয়ে থেকে শুরু করে এবং যাবতীয় যতটুকু তোমাদের কাছে শেয়ার করা দরকার সেগুলো করব। দেখবে অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয় সেই জায়গায় না কিপটেমে করে ঘুরতে যাওয়ার কোনো মানে হয় না, তার থেকে বাড়িতে থাকা অনেক ভালো। সামনে একটু একটা ছোটোখাটো রেস্টুরেন্টে গিয়ে চা কফি খেয়ে নিলে, তার জন্য আমি যেতে চাই না। কারণ একটু ফিনান্সিয়াল অবস্থাটা ঠিকঠাক হোক। আর সামনে তো মানে কিছুদিন আগে আর কি বাবা মারা যাওয়াতে অনেক কাজকর্ম থাকে, তো যেগুলো করেছি এবার সেই দিক থেকে মায়েরও মনটা একটু খারাপ। মাকেও যদি কোথাও নিয়ে যেতে পারি মায়ের মনটা ভালো হবে, তো সেই চেষ্টাই করছি। আর জানো তো সত্যি একটা কথা বলি তোমাদেরকে, হচ্ছে আমার ইউটিউব জগতে না মানে আশাই হচ্ছে আমার মাকে ভালো রাখার জন্য। অনেস্টলি বলছি, আমার সন্তানকে আমি আমি টিউশন করতে পারতাম, কিন্তু বিশ্বাস করো আমার টিউশনের প্রতি এতটুকুও ভালোবাসা বা কোনো কিছুই নেই, হ্যাঁ। এখন না ভালো লাগে না, কারণ পাশ ফেল তুলে দিয়ে বাচ্চাদের মধ্যে কিছুই তেমন নেই। বা যারা ভালো তারা ভালো, কিন্তু তাদের মধ্যে এবার সবসময় তো ভালো স্টুডেন্ট পাওয়া যায় না। তো তার থেকে ছোটদের তৈরি করা ভালো, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদেরকে হুটপাট বেরিয়ে যেতে হয়, সেই টাইমগুলো দিয়ে উঠতে পারি না। তো তার জন্য আর এখন না মায়ের সংসারটা যদি আমি চালিয়ে দিতে পারি, আমার মা একটু নিশ্চিন্তে সুখে জীবনযাপন করবে। ওই মানুষটা না নিঃস্বার্থভাবে সব কিছু আমাদের পিছনে দিয়ে গেছে। তো এই সময়টা আমি যদি তাকে না দেখি, তাহলে আমার জীবনে একটা মেয়ে হয়ে জন্মানোটা ব্যর্থ। দেখুন আমার হাজব্যান্ডের ইনকাম আছে, কিন্তু সেটা না আমার সংসার পর্যন্তই সীমিত। সেখানে আমি যদি কাউকে দিতে চাই, সেটা হয়তো আমার পকেটে টান পড়ে যাবে। তো তার মধ্যেও যতটুকু দেওয়ার দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, যাতে আমিও আমার মায়ের পাশে দাঁড়াতে পারি। এইটুকুই বলার। আমরা প্রত্যেকেই আসি নিজে ভালো থাকার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য, আর অথচ তোমাদের হচ্ছে দয়ায় আমরা ভালো থাকি। তো দেখো একটা দিন আমার পরিবার হয়েছে যখন তোমরা কেউ না কেউ কোনো মাধ্যম থেকে আমার বাড়িতে আসা যাওয়া করবে, তোমাদের সাথেও প্রচুর সময় স্পেন্ড করবো। মধ্যবিত্ত পরিবারে ক্যান্সার পেশেন্ট যারা আছেন তারাই বুঝতে পারবেন যে কতটা যন্ত্রণা। আমার আব্বা কিন্তু ঠাকুরপুকুরে চিকিৎসা চলতে উনি বাসে ট্রেনে যেতে পারতো না, প্রাইভেট কারে করে যেত। প্রত্যেক দিনই 2,000 টাকা করে গাড়িতেই লাগতো। আর তারপরে কিছু টুকটাক ওষুধ তো লেগেই ছিল। তো
তবে কেমো বা রেডিয়েশন এগুলো ফ্রি হলেও অন্যান্য অনেক খরচই তার পারিপার্শ্বিক থাকে। আর তারপরে জানেন তো প্রচুর পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে। একটা রেডিয়েশন দিয়ে আসার পর বিভিন্ন গায়ে র‍্যাশ বেরোয়। তো এই সবকিছু মেইনটেইন করা যে কতটা কষ্টের ছিল তা আমরা একমাত্র বুঝেছি। ১ বছরের লড়াইটা এইভাবেই থেমে যায়। তো আমার মায়ের জীবনের সব সুখ বা গয়নাগাটি বলুন সবকিছুই কিন্তু শেষ হয়ে গেছে। তবুও হাসি খুশি থাকে আর রাখার চেষ্টা করে। তাই আর কি। তারপরে হচ্ছে রান্নাঘরে চলে এসেছিলাম। আজকে কলমি শাক এনেছে। আর দেখুন ঝিরিঝিরি করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিচ্ছি। আর কড়াই বসিয়ে দিয়েছি। আমি না শাক ভাজাটা মূলত এইভাবেই করে থাকি। আপনারা আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন, কিন্তু খেতেও ভালো হয়। সত্যি বলছি, আপনারা এভাবে একবার করে দেখতে পারেন। তো প্রথমেই একটু সামান্য জল দিয়ে দেবো আর তার মধ্যে লবণ দেবো। দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো শাকটাকে। তো শাকটা যখন একটুখানি মজে আসবে, মানে একটু নরম হয়ে যাবে, তারপরে শুকনো হয়ে যাবে, একদমই ড্রাই, তারপর হচ্ছে একটা আলাদা প্লেটে বা যাই হোক একটা পাত্রে তুলে নেব। আর শাকের জন্য দেখুন অনেকটা ২ টো বড় পেঁয়াজ দিয়েছি, আলুকে একদমই কুচিয়ে রেখেছি ঝিরিঝিরি করে। আর এই যে জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। আর ৩ টে রসুনের কোয়া থেঁতে নিয়েছি, আর হচ্ছে ২ টো শুকনো লঙ্কা। তো সেইগুলো ফোড়ন দিয়ে দেব। আর রসুন দিলে না শাকের মধ্যে টেস্টটা খুব ভালো আসে। তো অনেকে শেষেও ফোড়ন দেয়, আমি কিন্তু রসুনটা আগেই দিয়ে দিয়েছিলাম। প্রথমে কড়াইতে দিয়ে দেব তেল, তারপর শুকনো লঙ্কা আর রসুন দিয়ে দেব। রসুনটা একটু হালকা লাল হলেই দিয়ে দেব ওর মধ্যে কুচিয়ে রাখা আলুটা। আলুটা মধ্যে একটু সামান্য, কারণ লবণ আমি শাকে দিয়েছি একটু চড়া করে, সেটাই কিন্তু হয়ে যাবে। আর তারপরে একটু সামান্য লবণ দেবো আর একটু হলুদ দেবো। মানে দেখার সুন্দর। অনেকে হলুদ খান না, তারা দেবেন না। তবে হলুদ দিলে যে খারাপ লাগে এমনটা নয়। কিন্তু আমার হলুদের কালার মানে অরিজিনাল তো। আর এই যে দোকানটা থেকে হলুদ আনি খুব ভালো জানেন। মানে একদমই না কালারটা এত সুন্দর, দেখুন কতটা রং পুরো চেঞ্জ হয়ে গেছে, সামান্য একটুখানি দিয়েছিলাম। তো তারপরে এটা যে একটু রং ধরে আসবে তখনই দিয়ে দেবো পেঁয়াজ। আর তারপর দেখুন ২ টো কাঁচা লঙ্কা আগে দিইনি। একটু পরে দিয়েছি, কারণ কাঁচা লঙ্কাগুলো দিলে না তেলের উপরে প্রচুর দানাগুলোকে ফাটতে থাকে। তো সেই কারণে। আর তারপরে আর কি নাড়াচাড়া করে শাকটাও দিয়ে বেশ নাড়াচাড়া করে নামিয়ে নিলে। আর খেতেও জানেন তো খুব ভালো হয়েছিল। আর আজকে জানেন তো শাক ভাজা আর মাছ ভাজা করেছি। কারণ একদমই তরকারি আগের ভিডিওতেও বলেছিলাম আপনাদের যে কয়েকদিন হচ্ছে তরকারির প্রতি একটা অনীহা চলে এসছে। তো প্রত্যেকে মানুষই দেখবেন যখন অনেক কিছু মানে ডেইলি না এক কিছুই ভালো লাগে না। তো মাঝে, মাঝে তার স্বাদ বদল করলে যেমন মুখেও রুচি ফেরে আর ইচ্ছাও হয়। তো এই শাক ভাজা দিয়ে জানেন তো অনেকটাই ভাত খাওয়া গিয়েছিল। মানে সেটা আর তরকারি দিয়ে খেতেই পারছিলাম না। আর যেটা বলছিলামই আপনাদেরকে, আমার বাবা না সত্যি খুব ভীষণ শৌখিন মানুষ ছিল। যখন আমরা স্কুলে পড়তাম, বা হচ্ছে রেজাল্ট নিয়ে বাড়ি ফিরতাম, সেদিনটা না খুব ভালো করে সেলিব্রেট করতো। যেমন ধরুন ভালো কিছু রান্না করতো এবং মিষ্টি তো আনতোই। আর তারপরে বাবা যেহেতু কখনো লেখাপড়া করেনি, তাই জন্য না আমাদের প্রতি তার স্বপ্নগুলোকে ফুটিয়ে তুলতে পারতো, খুব আনন্দ পেত। কিন্তু ওই যে মানে আমার বাবা না খুব চেষ্টা করেছিল যে সুস্থ থাকার। কিন্তু ভাগ্যের ফেরে কোনো কিছুই হয় না। তো দাঁতের একটু সমস্যা হচ্ছিল, সেটা তুলতে গিয়েই এত বড়। ও এটা কমে যাবে। ও কি লাগছে তোমার? এটা হ্যাঁ, এটা এসি কি করবো বেটা? এটা বন্ধ করে দাও। কেন? হ্যাঁ, কেন বলো? বন্ধ করে। আহ, দুষ্টু ছেলে। বলো তো একে, না। দুয়ে, আচ্ছা বলো এ ফর অ্যাপল, বি ফর, দেখছো কিভাবে দুষ্টু করছে। আর এখন বাজে ঘড়িতে 2টো, এখন আমার গোসল করা হয়নি। দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর কিছু শর্টস ভিডিও করব। তো তার জন্য একদম দুপুরবেলাতে ছাদে চলে এসেছি। আজকে তো ওর পাপা আছে ওর কাছে, তার জন্য। আর প্রত্যেক দিন তো হয় না, সবসময় ঘরের ভিডিওই দিই। তো এই যে আমাদের ছাদের পিছনেরটা দেখো, মানে ছাদ থেকে পুকুরগুলো কতটা সুন্দর। আর
আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এটা না একটা সুতির শাড়ি দেখো। আর এই যে প্রত্যেকটা আঁচলে আমার এই রকম হচ্ছে পম দেওয়া দেখতে পাবে। দেখো, সাধারণ ছাপা শাড়ি থেকে অসাধারণ করতে পারবে, ভালো লাগবে। আর এই মানে হচ্ছে এগুলো না নিজের উপরে। আর যারা সেলাই টেলাই করে তারা তো অনেকেই হয়তো মানে ভালোবাসেন, তো সেরকমটাই। তো এই যে রোদ্দুর পড়ছে আর প্রচুর রোদ আজকে না, খুব রোদ উঠেছে। জানেন তো, শ্বশুরবাড়িতে আপনি যতই মনে করুন সবাইকে ভালো রাখার চেষ্টা করব, কিন্তু একটা মানুষ সবাইকে ভালো রাখতে পারে না যেমনই, আবার কিন্তু অনেক অনেকেই সে ভালো রাখার হাতটাও বাড়িয়ে দেয় না। তার জন্য খারাপ হয়ে থাকাটাই অনেক ভালো। আর কোনো মানুষই জানেন তো কোনো মানুষের কাছে পারফেক্ট নয়। আপনিই বলুন, হাসব্যান্ডের কাছে যদি অপরাধ করি সেটাই যেন কত বড় করে দেখে, তাহলে অন্যান্য মানুষগুলো তো দেখবেই। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কোনো পারফেক্ট হওয়ার দরকার নেই। নিজের মতো নিজের কাজ করে গেলেই হলো, কারোর ক্ষতি না করলে হলো। তো আমি সেটা চিন্তা করেই, যাতে সংসার পলিটিক্সে বেশি জড়িয়ে না পড়ি, তার জন্যই কিন্তু এই ভিডিও করা। আর হচ্ছে জানেন তো, জয়েন্ট ফ্যামিলিতে থাকলে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তো তারপরেও আর কি, যতটুকু টাইম পাই নিজেকে দিই এবং ছেলের মধ্যে নিজেকে বিজি রাখার চেষ্টা করি। আর হচ্ছে তো আপনাদেরকে বলেইছিলাম, টিউশনির প্রতি জানেন তো ১ম একটাই কারণ, ইচ্ছা থাকে না, সেটা হচ্ছে এখনকার পাঠ্য বই। পাঠ্য বই যদি খুব ভালো না হয় সেখানে পড়ানোর কোনো মানেই হয় না। একটা সময় আমি প্রায় ৬-৭ হাজার টাকা রোজগার করতাম। তো অনেকগুলোই ব্যাচ ছিল, কিন্তু সেটা এখন বন্ধ করে দিয়েছি। কারণ এখন বইয়ের ধারাগাড়া এতটাই বদলে গেছে যে কোনো কিছু ইচ্ছা করে না। তবে হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপারগুলো আর নেই। এই যে আজকে রান্না করব কুমড়ো ভাজা, আর মাংস এনেছে তার জন্য মশলার জন্য রেডি করে নিয়েছি। আর এই যে পেঁয়াজ, এতগুলো পেঁয়াজ সবই কিন্তু দেব। মাংসতে অরিজিনাল টেস্ট পেতে গেলে পেঁয়াজ কিন্তু দিতেই হয়। তো চলো, তারপর রান্নার সময় দেখাচ্ছি। কিন্তু উপর দেওয়া হয়ে গেছে, তো ভাতটাও এরপর নামিয়ে নেব। সেদিন বাজারে গিয়ে এই শিলটা কিনে এনেছিলাম। আর সেই শিলেই আজকে ১ম মসলা করলাম। জানেন তো, অনেকের মুখেই শুনি বেলে শিলটা খুব ভালো হয়। আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। আর যেদিনকে আলাদা হই, সেদিনকে না আমার কাছে কিচ্ছু ছিল না। তো ছোট, ছোট করে সমস্ত কিছু আমি তৈরি করার চেষ্টা করছি। আর বাপের বাড়ির থেকে বিয়েতে আমাদের ওখানে কিন্তু থালা বাসন দেওয়ার রীতি ছিল না। মানে ওই পিতল কাঁসা যেগুলো আরকি দেয়। তারপরে জানেন তো, যখন আলাদা হই সেই মন মানসিকতাও ছিল না যে গিয়ে একেবারে একটা বস্তা ভর্তি করে হাঁড়ি কুড়িয়ে আনবো। মনের মধ্যে কোনো জায়গায় একটু কষ্ট ছিল। তারপরে ধীরে, ধীরে ছোট, ছোট করে মা সেই জায়গাগুলোকে পূরণ করতে শুরু করে। তারপর আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমিও টুকটাক করে কিনতে শুরু করি। আর এই প্রেশার কুকারটা জানেন তো, আমার বিয়ের যে দিয়েছিল খুব ভালো একটা গিফট করেছিল। এটা ননস্টিকের, মানে হচ্ছে ইন্ডাকশন ওভেনেও দেওয়া যায়। তো আজকে এর মধ্যেই মাংসটা রান্না করেছি। তো মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে ইন্ডাকশনে দিয়ে ৬ টার মতো সিটি মেরে নিয়েছিলাম। আর বেশ ভালোভাবে গলেও গেছিলো। এতটাই বড় এবং ৫ লিটারের। তো বেশ ভালো। বিয়েতে না অনেকে দেখবেন অনেক খারাপ গিফটও পায়। কিন্তু আমার মোটামুটি কখনোই এরকম হয়নি। তারপরেও আরকি যেগুলো পেয়েছি ভালো। আর মেয়ের বিয়েতে তো অনেকেই বুঝে শুনেই গিফট করে যে এটা পরবর্তী সময়ে কাজে লাগবে। তো তেমনটাই আরকি। আর মাংসটা এতটা ভালো ছিল না। আর একদমই মাংসটাকে আজকে আলু ছাড়াই রান্না করব। পুরো কষা, কষা করব। আর এটা দিয়েই রাত্রেবেলাতে আবার রুটিও খেতে হবে। তো তারপরে আর কি মাংসটার মধ্যে অনেকগুলো পেঁয়াজও দিয়েছি। আপনারা তো দেখলেনই। আর তার মধ্যে কাঁচা পেঁয়াজও দিয়েছি। ভাতও হয়ে গেছে, কুমড়ো ভাজাটাও হয়ে গেছে। আর জানেন তো, সমস্ত কিছু করতে, করতে একের পর এক নে আজকে যেহেতু ছুটির দিন, আর পরপর ২ দিনের ভ্লগ একসাথে করে দিচ্ছি। কারণ আগের দিন সেটা না শেষ করা হয়ে ওঠেনি। ছেলেকে নিয়ে এত ব্যস্ত থাকি, তার মাঝেও যতটুকু সময় পাই ভিডিও করে নেওয়ার চেষ্টা করি। সবসময় হয়ে ওঠে না জানেন তো। তবে এটা তো আমাকে করতে হবে। আমার নিজের জীবনের তাগিদে, তার জন্যই এত চেষ্টা বা এত কষ্ট করা। তো আপনারাও অবশ্যই আমার পাশে থাকবেন। দেখুন, আমার পরিবারে এখন অনেকেই আমাকে ভালোবাসা দিচ্ছে। সেই ছোট্ট একদিনের চ্যানেলটা আজকে ধীরে, ধীরে যেন বড় হয়ে উঠছে। তো কোনো গাছ যদি আপনি লাগান, সেটা কখনোই একদিনে ফল দেয় না।
সেটাকে একটু সময় দিতে হয়। তো তেমনই ধৈর্যের বাঁধ কিন্তু হারালে হবে না। ধৈর্যের বাঁধটাকে ধরে রাখতে হবে। আর আমরা জীবনে বলুন তো কতটাই না কষ্ট করেছি। এই যে পড়াশোনা শিখেছি, জানেন তো লেখাপড়া শিখেও আজকে অনেক কথাই শুনতে হয়, অনেক কষ্টও করতে হয়। আবার ভাগ্যের পরিহাসে আমার কর্তামশাই চাকরির পরীক্ষায় পাশ করেও বসে আছে। মানে হচ্ছে ওই নরমাল একটা চাকরি। মানে হয়তো শিক্ষকতাই করে কিন্তু তার স্যালারিটা সমান নয়। তো এরকমই যে মানুষের একেকজনের ভাগ্য একেকটা কিছু নির্ভর করে। আবার অনেকে এমএ পাশ করেও চায়ের দোকানে দিয়ে দোকান দেয়। তো সেরকমই। আর জানেন তো বাড়ির সামনে দিয়ে গলি দিয়ে মাছওয়ালারা যাচ্ছিল দুপুরবেলার দিক করে না একটু মাছের দাম কমে যায়। আর আমার রুই মাছ বা তেলাপিয়া এগুলোর থেকে বেশি নোনা মাছ খেতে ভালো লাগে। তার জন্য আর ভোলা মাছ তো আমার ভীষণ প্রিয়। তাই যাচ্ছিল এইটা ৳৪০ দিয়ে নিয়ে নিলাম। আর ৫০০ জানেন তো বাড়িতে পার্শে মাছও নিয়েছে। কিন্তু আমার না অতটা ভালো লাগে না। তাই আমি ভোলাগুলোকে নিয়েছি। তো কি আর করব ফ্রিজে রাখলে না আঁশগুলো বড্ডই চেপে বসে। তার জন্য আরকি এক হাতে পরিষ্কার করে নিচ্ছি। এটাকে ভালো করে পরিষ্কার করে আর ফ্রিজে রেখে দেবো। আর এটায় জানেন তো বেশি নুন দিলে ভীষণ লবণ হয়ে যাবে। মানে ওটা খাওয়ার আর উপযোগ্য হবে না। যেহেতু নোনা মাছ এমনি একটু লবণের পরিমাণটা থাকেই। তো সেইজন্য। আর এই মাছটা পরের দিনকে করেছিলাম। সেটার আর কোনো ভিডিও করা হয়নি। কারণ সেদিনকে না এতটাই কারেন্ট অফ ছিল, ফোনের চার্জও ঠিকমতো দেওয়া হয় না। আর এখন তো পুজো চলছে, তাই সারাটা দিনই কারেন্ট অফ করতে পারে না। সকালের দিকটা করে একটু অফ করে কারেন্টের কাজবাজ করে নেয়। কারণ সবকিছুই তো করতে হবে বলুন। তারপরে আগে না দুপুরবেলাতে কারেন্ট চলে যেত। এখন সেই পরিমাণটা একটু কমেছে। আর কারেন্ট যাওয়াটাও একটু কমেছে। কিন্তু সকালের দিক করে একটুও থাকছে না। আর রাত্রেবেলা এবারে জানেন তো বাপের বাড়িতে গিয়ে সেই চার্জারটা ফেলে এসেছি। সেই চার্জারটাই নিয়ে আসা হয়নি। তার জন্য একটু চার্জ দিতে সমস্যাই হচ্ছে। আমার ফোনের চার্জারে চার্জ দিতে প্রায় ২০ মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায়। তো সেই আরকি পুরোনো চার্জারে না একটু সময় লাগে। তো তার জন্যই না ঠিকঠাক চার্জ দিয়ে উঠতে পারছি না। আর মাছগুলো দেখুন আপনাদের সাথে কথা বলতে, বলতে বাছাও হয়ে গেল। আর একটু সস্তায় মাছ পেলে দেখুন ডিমেরই তো এখন কত দাম। তার জন্য ২ দিন ৩ দিন ভালোভাবেই হয়ে যায়। আর এরকম না গলির মধ্যে দিয়ে মাছওয়ালারা যায় দুপুরের দিকে, বেশ আমরা কিন্তু দরদাম করতে ভালোই পারি মেয়েরা। তো কর্তামশাই রাগ করে কিন্তু তবুও দেখবেন একটু দরদাম করলে ভালো লাগে। আর শুধু মনে হয় যে আমরা ঠকে গেলাম। একদমই সাদা করে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এই যে আমাদের বাগানে কলার কাঁদি পড়েছে দেখুন কতটা বড়। এবার কেউ যেহেতু যায় না, বর্ষাকাল সাপের প্রচুর উপদ্রব। তারপরে আব্বা গিয়েছিল আজকে মাঠে, গিয়ে দেখে এই কলার কাঁদিটা প্রায় পুষ্ট হয়ে গেছে। আর কলাটার মধ্যে এতটা টাইট যেহেতু বাড়তে পারেনি। আর পাখি খেয়ে নিয়েছে প্রায় ৩-৪ ছড়া কলা জানেন তো? আর এই কলার দেখো বন্ধুরা কতটা সুন্দর একটা কালার এসেছে। আর পেঁয়াজ না মাংসতে বেশি দিলে খুব ভালো। আর একদম মানে একদমই গলে গেছে দেখো। এই দেখো হাতে না চাপ দিলেই এই যে খুলে আসছে। তো মাংস যত সফট হবে খেতেও কিন্তু ততটাই টেস্ট হবে। তো চলো আমার ভাতটাও আমি খুলে নিই, হ্যাঁ, তারপরে তোমাদের সাথে দেখা। এই যে আমার নিজের জন্য ভাতটা খুলে নিয়েছি। আর নিয়েছি কুমড়ো ভাজা, ভাত, মাংস আর স্যালাড, যেটা ছাড়া তো একদমই জমে না। তো হচ্ছে আমি শুধু মাংস তরকারি দিয়ে খেতে পারবো না, তার জন্য একটা ভাজা বা সবজি করতেই হয়। আর ছেলে আর ওর বাবার তো খাওয়া হয়ে গেছে। তো চলো আমিও খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবারও দেখা করছি। চলো আমরাও রেডি হয়ে নিয়েছি আর এখন যাব ঘুরতে। তো আমার পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে নিয়েছি ব্যাগ। তারপর যেটা করব সব অফ করে দিই একে একে। চলো এই যে পানির বোতলটা নিয়ে নিই, এটাই ভুলে গেছিলাম। আর আমার ছেলে সবচেয়ে বেশি প্রয়োজন এটা। তো চলো তোমাদেরকে ফুল লুকটা দেখাই। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস জানাবে। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখুন পুজোর মতো কিন্তু একটা মানে সুন্দর আর কি লাইটিং ফাইটিং শুরুও হয়ে গেছে। তারপর আর কি আমরা একটা মিষ্টির দোকানে চলে এসেছি, যেখানে আমার ছেলেকে লস্যি কিনে দিলাম সবার প্রথমে। তারপরে ওর রিকোয়ারমেন্টসগুলো পূরণ করলাম, ও যেগুলো পছন্দ করে। তারপর আমাদের জন্য দুটো এনার্জি ড্রিঙ্ক নিয়ে নিয়েছি। আর জানেন তো আজকে এতটা গরম ছিল, মনে হচ্ছে গাল থেকে তেল পুরো চুইয়ে চুইয়ে পড়ছে।
এতটা অয়েলি স্কিন, কিন্তু তারপরেও মনে হচ্ছে তেলের মতো, মানে বেরোলে না, বের করলে ১০০ র ওপর তেল হয়ে যাবে। মানে আপনারা ফটোতে দেখলেই বুঝতে পারবেন। তারপর ছেলে আবার একটা আইসক্রিমও খেলো। আর এই করে এবার সারা রাস্তা ঘুরে, একটু বাইকে করে না এইভাবে রাস্তায় ঘুরতে ভালো লাগে। আর সবার ১ম এ গেছিলাম ফুচকা খেতে। সেই যে আগের দিন যার কাছে খেয়েছিলাম সেই দাদাটা দেখি বসেই নি। পাপা তুমি কি খাচ্ছ? লস্যি খাচ্ছ? লস্যি কেমন খেতে, কেমন? খেতে আমরাও নিয়ে নিয়েছি আমাদের জন্য একটা করে এনার্জি ড্রিঙ্ক টাটার। তো ছোট্ট আউটিংয়ে এই যে ছেলে মেলায় ঢুকতেই ছেলের চোখ পড়ল গাড়িগুলো। আর জানেন তো ওই গাড়িগুলোতে বেশ ভালোই চড়ে, কিন্তু আজকে ওর খুব ভয় করলো, কাঁদলো। তার জন্য ওকে নামিয়ে নিতে হলো, কারণ মেলায় তো তেমন একটা ভিড় ছিল না। কিন্তু বাপের বাড়ির ওখানে তো মেলায় প্রচুর ভিড় হয়, আর অনেক বাচ্চারাই চড়ে একত্রে। আর এই বাচ্চাটাও নেমে যাচ্ছিল আর ও একাই, তার জন্য এত কান্না করলো, ওকে নামিয়েই নিলাম। এ বাবা এই তো রাস্তা থেকে আসার সময় দেখছি মেন রোডের ধারে একটা জায়গায় মেলা বসেছে। জিজ্ঞাসা করলাম, এটা কি পুজোর মেলা? বললো না, আমরা এমনিই বসেছি। তো সেখানে ছোট্ট মেলা, ভিড়ও তেমন ছিল না, দেখুন কতটা ফাঁকা ফাঁকা, কিন্তু চারিদিকে দোকানপাট বেশ ভালোই ছিল। এক জায়গায় হাঁড়িকুড়ির দোকান এবং খেলনা, এগুলো ছিলই। আর ছেলে তো ক্রমাগত টেনে নিয়ে যাচ্ছিল গাড়ির দিকে। তারপরে ওকে শান্ত করলাম একটা ছোট্ট গাড়ি দিয়ে। আর আমিও কিছু দু একটা সংসারের জিনিস টুকিটাকি কিনে পাপড়ি চাট খেয়েছি। আমার না পাপড়ি চাট খেতে খুব ভালো লাগে। কিন্তু তেমন একটা দাদাটা বানাতে পারেনি, যে খুব একটা খারাপ ছিল এমনটাও নয়। আর তারপরে ছেলের বায়না তো শেষ থামছিলই না। আর জানেন তো ওকে দামি গাড়ি কিনে দিলে ও রাখতেই পারে না। তার জন্য না একটু দামি গাড়ি ওকে দিই না। কারণ কি, একটু বড় হোক, ও যখন রাখতে পারবে। আর সমস্ত কিছু নষ্ট করে দিলে না গায়ে লাগে খুব। ছোট, ছোট গাড়িগুলোরই এখন কত করে দাম। তো সেইসব কথা মাথায় রেখে ওকে একটা নর্মাল রেঞ্জের মধ্যে গাড়ি দিয়ে মোটামুটি ও বুঝেও গেছিলো। আর জানেন তো আমার ছেলে অতটা মাশাআল্লাহ জেদও করে না। তো সেই জন্য এবারে আমি একটু সংসারের টুকিটাকি জিনিস দেখছিলাম। আর এক জায়গায় দেখলাম এই যে ৳১০ ৳১৫ র জিনিসপত্র, সেখান থেকে একটি ছেলে নিয়ে একটু কিনলাম। আর তারপরে পাপড়ি চাটের এই যে এখানে চলে এসেছি, এই দাদাটা না প্রচুর গল্পও করছিল। দাদাটার বাড়িও অনেকটা দূরে, সাইকেল করে যাতায়াত করে। এই দুটো টাকার জন্য কতটা কষ্ট করে বলুন তো? কিন্তু তবুও এরা শান্তিতেই আছে, সুখে আছে। গরিবরাও কিন্তু নিজের মতো সুখে শান্তিতে বাঁচতে চেষ্টা করে। এটাই হচ্ছে উপরওয়ালার কাছে অশেষ শুকরিয়া, সবাইকে ভালো রাখা। ছেলেকে যে গাড়িটা মেলা থেকে কিনে দিয়েছি সেটা নিয়ে হচ্ছে কি আনন্দ করছে। আর আজকে সকালটা না একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সাপ বারান্দাতেই ঢুকে গেছিল। তখন আমাদের প্রত্যেকেরই ঘরে দরজা দেওয়া ছিল আর ঘরে ঢুকতে পারিনি। তবে সেটা ছিল দাঁড়া সাপ, কিন্তু সাপ মানেই তো সেটা ভয়ের। তারপরেও আর কি শ্বশুরমশাই তো হাঁকাহাঁকি করে আর কি দেখতে পান না, উনি মনে করেছে কোনো বিষধর সাপ। আর চারিদিকে এখন তো বর্ষাকাল, পুরো জল পুকুরে কানায় কানায়। আর মাঠ থেকে না সব পোকামাকড়গুলো এই সাইডের দিকে চলে আসছে। তার জন্য আবার বরমশাই উঠে সেই সাপটাকে বাড়ির থেকে বের করলো। তো এই যে রবিবারের সকালটা একদম ফাঁকা। ১ম এ ভেবেছিলাম কেউ হয়তো অসুস্থ হয়ে গেছে। তারপর না, দেখছি দরজা ঠুকছি, কেউই দরজা খুলছে না। সাপটা শুধুমাত্র আমাদের পর্দার মধ্যে নাকি তার দাঁতটাও আটকে গেছিল। কারণ সরু ছুঁচালো দাঁত পর্দায় পুরো আটকে গিয়েছিল। সেই জন্য রুটি করব না, তার জন্য বরমশাইকে বললাম কি রুটি কিনে নিয়ে যাবো। আর জানেন তো বাজারে এত ভিড়, বাজারে পা দেওয়ার মতো উপায় নেই। তার জন্য একটা রেস্টুরেন্টে ওয়েট করছিলাম। আর রুটিগুলো দেখুন কতটা আটার মধ্যে দিয়ে বেলছে। তারপরে মনে হচ্ছিল যে একটু ভালো হবে, বা কিছু রুটিগুলো ফুলে পুরো ফুলকো ফুলকো হয়েছে। কিন্তু ওই কি ফুললেই যে রুটি টেস্ট হয় এমন কোনো কথা নেই। তারপরে দেখুন ২ বার ৩ বার বেলা দিচ্ছে আর রুটিগুলো গোল গোল হয়ে যাচ্ছে। জানেন তো প্রচুর আঠা নিয়ে বেলছিল। আর একটুও রুটির মধ্যে দাগও ধরেনি, কিচ্ছু না। মানে কেমনই একটা জানি লাগছিল খেতে। তো আমি জানি না সবার কেমন লাগে, তবে একদমই টেস্টটা ভালো ছিল না।
তো সেই আর কি নিয়ে চলে এলাম। আর বাড়িতে এসে কোনো রকমে একটাই মাত্র খেয়েছিলাম। তো এইভাবে তো আমরা রবিবারটা আমাদের নিজেদের মধ্যে সময় কাটালাম। আর আপনারাও পরিবারের সাথে কিভাবে রবিবার বা ছুটির দিনগুলো সময় কাটান অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর বেশ না ভালোও লাগে জানেন তো ছেলেকে নিয়ে একটু বাইকে করে বিভিন্ন জায়গায় ঘুরতে। যদি একটু দিনের বেলা হয় তাহলে একটু গ্রামের দিকে আর কি চাষবাস এগুলো দেখা যায়। তবে এই যে সামনেই শীতকাল আসছে নানান রকম সবজি বেশ একটু বিকাল করেই বেরোবো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। খোদা হাফিজ।